সরকার পরিবর্তনে পদগুলো রুদ্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। আজকে সবাই চেষ্টা করা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়ায় ফিরে আসার জন্য। সেখানে স্বাভাবিকভাবেই নৌকার একটা দাবি ছিল, বা আওয়ামী লীগের একটা দাবি ছিল তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক। এখন প্রশ্ন হয়েছে সুযোগ কে কাকে দেয়। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখানে শেখ হাসিনাকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, কিন্তু কাউকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয় নাই, কাউকে তো বাংলাদেশে থাকতে বাধা দেওয়া হয় নাই। আমি অপরাধ করলে আমার জায়গা দুইটা জায়গা হবে, হয় আমি জামিনে মুক্ত হব, না হলে আমি আমার অপরাধের জন্য কারাগারে থাকবো। আর যদি আমি অপরাধ না করি তাহলে আমি সেটাকে ফেস করব। তো এখন ধরেন আওয়ামী লীগের অনেক নেতারা দেশ ছেড়ে চলে গেছেন, কেন গেছেন আমি জানি না, কি কারণে গেছেন তাও আমার ধারণা নাই। তবে তারা বাংলাদেশের প্রতি, তাদের জনগণের প্রতি তাদের কতটুকু সহানুভূতি আছে বা কতটুকু প্রেম ভালোবাসা আছে সেটা তারা আমার চেয়ে ভালো বুঝবেন। তা আমি মনে করি বাংলাদেশে থেকে তাদের ফেস করা দরকার ছিল। আপনি পান্না ভাই ফেস করেছেন না? আপনার চেয়ে আজকের মতো মুসলিম তো আর কেউ নাই, আপনি কথা বলতে পারেন না। আপনাকে বিনা অপরাধে কারা, আমি আমি বিনা অপরাধে বলবো, আপনার কাছে সঙ্গে আমি এই ব্যাপারে সহমত পোষণ করবো যে বিনা অপরাধে আপনি কারাভোগ করেছেন। কিন্তু তারপরে তো আল্লাহর রহমতে আপনি মুক্ত হয়ে আমাদের সামনে কথা বলছেন। আপনি যতটুকু পারেন বলার চেষ্টা করছেন, আপনার দলের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য কথা আমার বলার দল চেষ্টা কোনটা? করছেন। আমার দল হ্যাঁ, কোনটা? না না, আপনার দল দলের কোনটা? জন্য বলতে যে কোনো, আপনার দল ব্যক্তিগত দলের না, যে কোনো দলের জন্য বা কারো পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে, রাইট। মানুষের কল্যাণের পক্ষে কথা বলছেন। সেটা হয়তো আমার কোনো সময় আমার দলের পক্ষে যায়, আমি খুশি হই, কখনো আমার দলের বিপক্ষে যায়, আমি অখুশি হই, কারণ আমি তো মানুষ, আমার মধ্যে তো বিশ্বাস। অনুভূতি আছে। অনুভূতি আছে আমার বলেই তো প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন আমি যে আসতেছি। ফেস করতে হবে, কিন্তু আপনি ফেস করার কথা বলছেন, কিন্তু অসংখ্য নিরপরাধ মানুষ আটক হয়েছে, জামিন হচ্ছে না মাসের পর মাস, 10 মাস, 12 মাস, 14 মাস, 18 মাস হয়ে গেছে, জামিন নেই, ভিটে মাটি বিক্রি করা লাগছে। এরকম ফেস করার সাহস কজনের আছে? দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলছেন যারা অপরাধী তাদেরকে ধরা হবে, কিন্তু আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যাদের নামে মামলা আছে, মানে কাদের নামে মামলা আছে কি নেই সেটা দেখবো না, আওয়ামী লীগ নেতা কর্মী দেখলেই ধরা হবে। ডেভিল হান্ট অপারেশন ফেজ 2 এটা করার সময় উনি এই কথা বলেছেন, এবং তার এই কথার প্রতিবাদ দায়িত্বশীল রাজনৈতিক জায়গা থেকে কেউ কোনো প্রতিবাদ করেনি। সবাই চেয়েছে আওয়ামী লীগ ধরুক, মারুক, পেটাক, ভিতরে ঢুকাক, কারাগারের ভিতরে, কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এখন ভোট যখন আসছে তখন জামায়াতের নেতারা বলছেন, আপনার দলের নেতারা বলছেন যে আমাদের দলে আসুক, আমরা সব দায় দায়িত্ব নিব। বিএনপি বলছে হাসিনা আপা নেই, হাসিনা আপার যারা আছেন নিরীহ নিরাপরাধ লোক তাদের দায়িত্ব আমার। কিন্তু এর আগে বা এই পর্যন্ত যে নিরীহ নিরাপরাধ অসংখ্য মানুষ কারাগারের মধ্যে রয়েছে, তাদের নিয়ে তো কেউ একটা কথা বলেনি। এখন সবাই বলছে আমার, আমাদের দায়িত্ব। এটা কি একেবারে হিপোক্রিসি নয়? আপনি আপনি যেভাবে উপস্থাপন করেছেন, হ্যাঁ আমি আপনাকে বলবো যে আমাকে যদি নিরপরাধ মানুষকে যদি কেউ আমাকে দাবিয়ে রাখতে চায়, তা আমি বা আমার পক্ষে কাউকে না কাউকে আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, জিনিসটা জনগণের সামনে তুলে আনতে হবে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য যে যারা আজকে জেলে পড়ছে, যেমন তাদের পক্ষে কেউ তো প্রতিবাদ করছে না। আমরা রাজপথে কোনো সোচ্চার দেখতে পাচ্ছি না। আমরা কোথায় যেন একটা বিশাল শূন্য দেখতে পাচ্ছি, যেখানে কারো অবস্থান না। এই যে আপনি প্রচেষ্টা, আপনি চেষ্টা করছেন, আপনি মিডিয়ার মাধ্যমে আপনি তাদের পক্ষে বা এই মুসলিমদের পক্ষে যারা নির্যাতিত হচ্ছে তাদের কথা বলার চেষ্টা করছেন। এইভাবে যদি আমরা অনেকেই কথা বলতাম, অনেক মানুষ কথা বলতো, প্রতিবাদ করতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। আপনি ডেভিল হান্টের কথা যেটা বলেছেন, সেটা তো এই জন্য ডেভিল হান্ট করা হয় নাই, কিন্তু ডেভিল হান্টে কিছু লোক অপপ্রয়োগ করার চেষ্টা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য স্পষ্ট করতে পারেন নাই বলেই তো আজকে ব্যর্থতার দায়ভার তার উপরে চাপানো হচ্ছে। সে তো ব্যর্থ হিসাবেই পরিচিত হয়েছে। সে তো দেশে আইনের শাসন, মানুষের কল্যাণমুখী রাজনীতি করতে পারে নাই। সে তো দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। তো তার অপরাধের দায় তো আপনার রাজনৈতিক দলগুলো দিবেন না। হ্যাঁ, আজকে যেটা হচ্ছে, কি হচ্ছে, আজকে যেহেতু নির্বাচন অবস্থায় আসছে, প্রতিটি ভোটার তার ভোট দেওয়ার অধিকার আছে। আমি হ্যাঁ। যেটা মনে করি, আপনি যে বলছেন যে যে আজকে আওয়ামী লীগের লোকেরা রাস্তায় বেরোতে পারে না, তারা এক যে কথা বলতে পারে না, মবের শিকার হয়।
তারা আজকে মবের শিকার হচ্ছে। আমরা কিন্তু গত 15 বছরে কিন্তু এই অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা কথা আমি দিতে অস্বীকার পারি করছি না, আমি অস্বীকার রাস্তায় করছি না, রাস্তায় নামতে পারি না। আমরা হয়তো মবের শিকার হইনি, কিন্তু আমরা গুম খুনের শিকার হয়েছি, পুলিশের কিন্তু আমি নির্যাতনের অস্বীকার শিকার করছি হয়েছি। না, অস্বীকার ঠিক আছে, করছি না। কাজে আজকে এর প্রতিবাদে আমরা আন্দোলন করেছি, এর প্রতিবাদে আমরা রাজপথে নামার চেষ্টা করেছি, এর প্রতিবাদে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন গড়ে তুলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি মনে করি আওয়ামী লীগ যদি মনে করে তারা নির্যাতিত হচ্ছে, আওয়ামী লীগ যদি মনে করে তারা মব জাস্টিসের বা মবের শিকার হচ্ছে, আওয়ামী লীগ যদি মনে করে তাদের প্রতি অবিচার করা হচ্ছে, তাহলে তাদের সামনে দুইটি পথ খোলা আছে। একটি পথ রাজপথে আন্দোলন গড়ে তোলা, সে আন্দোলনের মাধ্যমে তাদের অন্যায় প্রতিবাদ প্রতিরোধ করা, আন্দোলনের মাধ্যমে তারা এগুলার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা, সেই পথ তাদের খোলা আছে। আর দ্বিতীয় পথটি তাদের জন্য খুলে গেছে, নির্বাচনের মাধ্যমে তারা প্রতিবাদ করতে পারে, নির্বাচনে ভোট দিয়ে তাদের প্রতিবাদ করতে পারে, এবং সেই প্রতিবাদের সুযোগ এইবার না ভোটে করে দেওয়া হয়েছে। কাজে আওয়ামী লীগের লোকেরা যদি না দলে ভোটটা দলে তো, না ভোটটা তো শুধুমাত্র হ্যাঁ না ভোটের মধ্যে আছে। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কি না অপশন আছে? না না, আপনি তো ভোট কেন্দ্রে যখন যাবেন তখন তো হ্যাঁ আমার না ভোট দিবেন আপনি। কাজে না না, ভোট দিলে, সেটা তো গণভোটের ক্ষেত্রে। না কিন্তু না আমি সেই কোনো গণভোটে, প্রার্থীকে চাই না, না আমি না সেই এলাকায় সেই আমার এলাকায়। সেই গণভোট, সেই গণভোট দিতে গিয়ে তো আপনি না ভোটটা তো রেজিস্টার করবেন। আসেন আমরা দেশটাকে সবাই মিলে মিশে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, এই সবাই পরিবেশটা মিলেমিশে তৈরি কোথায় করি। থাকলেন? সবাই হ্যাঁ, মিলেমিশে কোথায় থাকলেন? না না আমি আওয়ামী লীগ সেটাই যেমন, বলছি, সেটা একটা হ্যাঁ, সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে আমরা কিভাবে ছিল? ভোটের মাধ্যমে এই ওই আমাদের ঘাড়ের উপর চেপে আপনি যাওয়া আমাকে এই একটু অন্তর্বর্তী খুলাসা করে বলেন, আমাদের আমাদের এই আপনি সিন্দাবাদ আমাকে একটু সরকারকে, খুলাসা করে বলেন, ভাষা ভাষা না না উত্তর আমি না আমি দিয়ে, আসতেছি, আমাকে যে বলতে দেন, সবাই আমাকে মিলে দেশ গড়ে তোলার আমাকে সুযোগটা কোথায় এলো? আমাকে আওয়ামী লীগ আমাকে যেমন, আওয়ামী লীগ যেমন একতরফা ভাবে আমাকে বিএনপি কে বা বিএনপি আমাকে জামাতকে সাইড করে ইলেকশন করেছে, এবারও তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ না, মনোভাবাপন্ন যে আমাকে দলগুলো তাদেরকে আমাকে সাইড করে নির্বাচন হচ্ছে। ওকে, আমাকে বাধা না দিয়ে কথাটা বলতে দেন। আমি আপনাকে জি, বলছি যে আপনি আজকে বিভিন্ন আপনার মতে অন্যায় অবিচার অত্যাচারের শিকার হচ্ছেন। আমি তো জামাত ইসলাম ক্ষমতায় নয়, আপনাকে তো এর বিচার আমি সুরাহা করতে পারবো না। আপনি যে নিজেকে মনে করছেন আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, আপনাকে অত্যাচার করা হচ্ছে, এর জবাব তো আমি দিতে পারবো না। কারণ এদের জবাব দিতে হলে আমাকে সরকারে যেতে হবে। সরকারে যাওয়ার পরে আপনি আমার কাছে বলতে পারেন, আমাকে দায়বদ্ধ করতে পারেন, আপনি তো কই আমাকে তো নিরাপত্তা দিলেন না, আমার তো জানমালের নিরাপত্তা দিলেন না, আপনি তো আমাকে রাজনীতি করার সুযোগ দিলেন না। এই কথাটা আপনি কখন বলতে পারবেন? যখন আমার দল ক্ষমতায় যাবে। আজকে আমরা সবাই মনে করি বর্তমানে যে গণতান্ত্রিক সরকার আমাদের ক্ষমতায় আছে তাদের কাজের উপরে আমরা কেউ সন্তুষ্ট নই, কোনো রাজনীতি দল সন্তুষ্ট নয়, জনগণ সন্তুষ্ট নয়। তো এই পরিবর্তনটা আমরা করতে চাই সবাই মিলে। আমরা সবাই মিলে চাই এই সরকার থেকে আগে আমরা, যে সরকার আপনাকে কষ্ট দিয়েছে, যে সরকার আপনি বিনা বিচারে আপনাকে আটক করেছে, আপনার জীবন থেকে অনেকগুলো দিন যে কেড়ে নিয়েছে, অকর্মণ্য হয়ে আপনি জেলখানার মেঝেতে পড়েছিলেন, আপনার মনে সে দুঃখ কষ্ট বেদনা, আপনি তো আমাদের সবার বিরুদ্ধে, যারা আপনার পাশে দাঁড়ায় নেই। তা আপনি কি পরিবর্তনটা চান না? আপনি কি চান না এমন একটা পরিবর্তন আসুক যেখানে না না, পান্না পরিবর্তন তার কাকে মুক্ত বলতো? মনে, যারা যারা তার না আমি যারা বলি, নির্যাতন করছে, না আমি আসতে যারা পারবে আসতে, নির্যাতন তারা করছে যে তারাই মুক্ত ক্ষমতায় মনে যাবে। কথা বলতে পারবে, মুক্ত মনে কথা বলতে পারবে, যেখানে যাওয়ার ইচ্ছা যেতে পারবে, সেটা হোক কারো বিরুদ্ধে, মেজর কিন্তু সে আখতারুজ্জামান, ক্যাম্পেইন আমি করতে পারে। আমি কাদের কাছে আশা করব যে পরিবর্তন আসবে? না মার্চ না ৭১ অনুষ্ঠানে কারা মব করলো? বিএনপি জামাত যৌথভাবে করলো, না না বিএনপি জামাত এখন আপনি যৌথভাবে করলো। আপনি আপনি জামাত মৌতভাবে করেছে বলে তো আজকে আমাদের নির্দিষ্টকরণ করার প্রয়োজন আসছে। আজকে আমাদেরকে নির্দিষ্টকরণ করতে হবে আমরা কারা, আমরা কি সবাইকে এই কাজটা করেছি? আমরা সবাইকে 32 নম্বরের বিল্ডিং এ ভেঙেছি? দলীয় ভাবে করা আমরা কি হয়েছে, দলীয় ভাবে করা হয়েছে, আমি তো বললাম, না না আমার তো সেই জন্য ভিডিও তো ফুটেজ আমরা আছে। আমরা হ্যাঁ, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এটা সুনির্দিষ্টকরণ করতে চাই। আমরা আপনাদেরকে বলেছি যে যদি 12ই ফেব্রুয়ারি জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, আল্লাহ যদি তাদেরকে মঞ্জুর করে এবং জনগণ ভোট দেয়, তাহলে ইনশাল্লাহ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে প্রতিটি এগুলো মানুষ আপনাদের পুস্তকের ন্যায় কথা, পাবে, এগুলো আপনাদের প্রতিটি মানুষ পুস্তকই। ন্যায় পাবে। সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। 12ই ফেব্রুয়ারিতে আমরা না, সুষ্ঠু একটা নির্বাচন চাই। আপনি কিন্তু আমার কথার অ্যান্সার করতে পারেননি। আপনি বলছেন বিশ্বাস স্থাপন করতে হবে, পরিবর্তন করতে হবে, নতুন ধারা সৃষ্টি করতে হবে। আমি কিভাবে বিশ্বাস রাখবো যে 18 মাস আমাদের সামনে উপস্থিত হলো ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত হিসাবে? আওয়ামী লীগ নির্যাতন করেনি, স্টিম রোলার চালায়নি, আমি মোটেই সে কথা বলছি না, মোটেই আমি সে কথা বলছি না। অবশ্যই চালিয়েছে আওয়ামী লীগ স্টিম রোলার। তারা 15 বছর লেগেছে ফ্যাসিবাদী হতে। আর এই 18 মাসে যে ফ্যাসিবাদী রূপ আমরা দেখেছি, মানুষকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যেভাবে পিটানো হয়েছে একের পর এক,
মঞ্চ ৭১ যেভাবে বিএনপি আওয়ামী লীগের লোকজন বিএনপি জামাতের লোকজন যৌথভাবে নির্যাতন করলো, আবার তাদেরকেই মজলুমদেরকে আটক করা হলো, মুক্তিযোদ্ধাদেরকে আটক করা হলো, মাসের পর মাস আটক মানে কারাগারে থাকতে হয়েছে। তো সেই শ্রেণীর মানুষের কাছে, সেই শ্রেণীর রাজনীতিবিদদের কাছে কিভাবে পরিবর্তনটা আশা করবে? ধন্যবাদ আপনাকে। আপনি আশা নাও রাখতে পারেন, আশা হতে পারে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ভোট দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি নির্বাচন কেন্দ্রে যাবেন কিনা আপনারা, বা আওয়ামী লীগ যাবে কিনা, নির্যাতিত মুসলিম লোকেরা যাবে কিনা, তাদের ব্যক্তিগত। কিন্তু আমরা জনগণের উদ্দেশ্যে, ভোটার উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টকরণ করা যায় নাই কারা ব্যক্তিগত। আমার উপর তো ব্যক্তিগত অভিযোগ করেন না, আপনি তো বলছেন না যে আমি মেজর আক্তার বা জামাত ইসলাম এই জায়গায় অমুকের প্রতি এ অত্যাচার করেছি। আমি তো পান্না ভাইকে গ্রেফতার করি নাই, আমি তো পান্না ভাইকে গ্রেফতার করি নাই, জামাতের নেতারা, পান্না ভাইকে গ্রেফতার জামাতের করেছে। কর্মীরা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করেছে, বিএনপি না না, নেতাকর্মীরা মব আমি সৃষ্টি তো করেছে। আমি তো অত্যন্ত স্পষ্ট হয়ে বলতে চাই, সেই মব আমি সৃষ্টি করি নাই, জামাত ইসলাম সেই মব সৃষ্টি করে নাই। ওই যে আক্তার সাহেব, আমি কাজে বলি এখন যারা এটার ৩২ দায় নম্বর দায়িত্ব। ভাঙচুর করলো, আমি না তো আমি বলি তো যারা আমি না বলি, বুলডোজার দিয়ে, আমি বলি বুলডোজার দিয়ে ভেঙেছে, সেখানে জামাত ইসলাম আমির ছিল। আমিরের যাওয়ার তো দরকার নেই। আপনি এটা কি কথা বলছেন? একজন বসে জামাতে কে ছিল? রাজনীতি করে, জামাতে একজন কে ছিল? বসে, তাহলে কাজে না, না না, আমার তাহলে তো জামাত আওয়ামী লীগ নির্যাতন করেনি, তাহলে আওয়ামী লীগ আমাদের না। আমাদের আমি আপনার কথায়, না, আমি আমি আপনার আমি কথা বলছি শুনতে ভাই, চাই। জামাত না ইসলাম না, কি এই এমন পয়েন্টে কোন আমি আপনার কর্মসূচি কথা দিয়েছিল? থাকতে চাই। জামাত কি এমন কোন কর্মসূচি দিয়েছিল যে কর্মসূচিতে বলেছে ভেঙে ফেলো, ঘুরায় ফেলো, যে ৩২ নম্বর? এটা কি বলেছিল বঙ্গবন্ধুর বলেছে, মূর্তি ভেঙে বলেছে, ফেলো? বলেছে, আমি জামাত বলছি, কি বলেছে? এটা বলেছে, আন্দোলনকারীরা বলেছে, বলেছে, বলেছে। আন্দোলনকারীরা বলেছে। এবং না সেই না না না, আন্দোলনকারীরা তো বলে না যে আমরা জামাত করি, তারা তো জামাতও করেন, তারা বলেছে, অ্যাকসেপ্ট করছে বলেছে, পরবর্তীতে গিয়ে। বলেছে, 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 তার অসংখ্য উদাহরণ আপনি আছে, ফুটে এই আছে। ভাই, তাহলে এই আমি আপনার অপবাদটা দিয়েন না। আপনি অপমান না, একজন সচেতন সাংবাদিক, আমি সচেতন আমি মানুষ। আপনাকে প্রমাণ আপনি দেখাবো। এগুলা আপনি আপনি আমাকে সুনির্দিষ্ট 5 করেন, মিনিট, আমি সুনির্দিষ্টকরণ সুনির্দিষ্ট করেন। করছি, আপনি জি। আমাকে 5 মিনিট সুযোগ দিবেন, আমি আপনাকে ভিডিও ফুটেজ দেখাবো কারা জামাত কারা বিএনপি। তাহলে তো আমি আপনার কথা অনুযায়ী বলতে পারি আওয়ামী লীগও দুঃশাসন চালায়নি, আওয়ামী লীগ স্টিম রুলার চালায়নি, তখন শেখ আমি হাসিনাকে তো দেখা যায়নি। না না, আমি তো তাহলে তো আমি শেখ তো আমি তো পরিষ্কার আমি বলতে 15 চাই। বছর কথা না, বলছি। আমি 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 তো স্পষ্ট বলছি, শেখ হাসিনা নির্দেশকগুলো করা হচ্ছে, এবং শেখ হাসিনা একটা দুইটা অকেশনে না, বহু অকেশনে বলেছে, এবং শেখ হাসিনা নিজের দায়িত্ব নিয়ে বলেছে। কি শেখ বলেছে? হাসিনার তো বক্তব্য আছে, শেখ হাসিনার তো প্রচুর শেখ হাসিনার নির্দেশ এগুলো হয়েছে। কারণ এখানে তো আমাকে বলেন, আমার দলের নেতা যদি সে নির্দেশ দিয়ে থাকে, আমি অবশ্যই দায়ভার নিব। জামাত ইসলামের বা কোনো কর্মসূচি যদি থাকে, আমি না, অবশ্যই শেখ হাসিনা দায়ভার কি নিব। বলেছে? শেখ হাসিনা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বলেছে 15.5 বলেছে না? বছরে? শেখ বলেছে হাসিনা না? সে বলেন তো কি বলেছে পুলিশকে আমাকে। লেলিয়ে দিয়েছে, সে জোর করে ভোট নিয়ে গেছে, সে মানুষকে মেরেছে, না না শেখ না, হাসিনা করে নাই। শেখ সে হাসিনা মিটিং বক্তব্য করে, রাখতে পারবে? তার জন্য তো আমি বলি, আইজিপিরা আমি স্টেটমেন্ট দিয়েছে, তার জন্য মেজর তো আকাশ আপনি দেওয়ার, দেখেন জেলখানায় কিন্তু আইজিপি আইজিপি দিয়েছে। স্টেটমেন্ট দিয়েছে। আমি আপনার কথা সূত্র ধরেই বলছি, প্লিজ আমাকে বোঝাতে দিন, অডিয়েন্সকে বোঝাতে দিন। আপনি যেমন বললেন যে জামাতের আমিরকে নির্দেশ দিয়েছে, তাহলে 15.5 বছরে আওয়ামী লীগ সরকারের সময় যে দুঃশাসন দুর্নীতিগুলো হয়েছে, যেই গণগ্রেপ্তার হয়েছে, নির্যাতন হয়েছে, সেখানে কি শেখ হাসিনা নির্দেশ দিয়েছে? তাহলে শেখ অবশ্যই, হাসিনা নির্দেশ অবশ্যই, অবশ্যই। কয়টা আপনি নির্দেশ চান? কয়টা প্রমাণ চান? আপনি এগুলাকে কি নির্দেশ দিয়েছে কয়টা প্রমাণ আপনি চান? বলুন না। তার প্রতিটা কর্মসূচিতে সে আমাকে বলেন, 2018 সালে সে নির্বাচন হয়েছিল কি করে, তার অধীনে আগের রাত্রে নির্বাচন হয়, সেই আবার প্রধানমন্ত্রী আপনি তো কি করে? আপনি তো তাহলে আমি না না, তাহলে কার নির্দেশ, মানে কি সেই ক্যাবিনেট ডিসিশন নিয়েছে, তারা দিনের পর ক্যাবিনেট নির্দেশে তারা এই পুলিশকে তো আপনি আমার এই যে কথা ফিরে আসছেন। আমি তো বিশ্বাস করি ভোট চুরি হয়েছে, আমি তো বিশ্বাস করি দুর্নীতি হয়েছে, আমি বিশ্বাস করি নির্যাতন হয়েছে। আমি এই কথাগুলো বলছি আপনার কথার পরিপ্রেক্ষিতে। আপনি যে বললেন যে বর্তমান সময় যে মব হয়েছে, জামাতে আমি নির্দেশ দিয়েছি, জামাতে আমি নির্দেশ দেওয়ার দরকার নেই। না না, জামাতের লোকজন কিন্তু করছে। কিন্তু আমি তো আপনাকে বলছি, বাংলাদেশের 5ই আগস্ট উত্তর বাংলাদেশে অনেক মব হয়েছে, ধ্বংস হয়েছে, বিল্ডিং ভাঙা হয়েছে, মানুষের অত্যাচার করা হয়েছে, কিন্তু যাও, সেটা আপনি কার নেতৃত্বে করা আপনি হয়েছে? নিজে কার বলছেন জামাতে নেতৃত্বে আমি করা নির্দেশ হয়েছে? দিয়েছে কিনা। সেটা আমি সেটার দায়, সেই কার নেতৃত্বে করা হয়েছে, সেই নেতৃত্বের দায়িত্ব ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে। এটা তো বিএনপি নিবে না, জামাত নিবে না, এনসিপি নিবে না, অন্য আমি রাজনৈতিক তো দল এই নিবে না। জন্যই বললাম। সেটাকে আমি নিতে হবে সরকার। সরকার যিনি আছেন তার দায়িত্ব, ঠিক রাজনৈতিক আছে, দলের দায়িত্ব ঠিক না। আছে, বুঝতে পারবে অডিয়েন্স বুঝতে পারবে, আপনার সাথে আমার যে অবশ্যই, অবশ্যই, কথোপকথন হলো, অবশ্যই, অডিয়েন্স অবশ্যই, রয়েছে। অবশ্যই। নেতৃত্বাধীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে সম্পূর্ণ ব্যর্থ।
বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ঠিক এই প্রেক্ষিতেই দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তার অডিও বার্তা শোনানো হয়। ভাষণে শেখ হাসিনা 5 দফা দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে প্রথমত ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার, দ্বিতীয়ত অবিলম্বে হিংসা ও নৈরাজ্য বন্ধ করতে হবে, 3 নম্বরে বলা হয়েছে নারী, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তার লোহার মতো নিশ্চয়তা দিতে হবে, 4 বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করতে হবে এবং সবশেষ বলা হয়েছে জাতিসংঘের অধীনে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ভাষণের মাধ্যমে নির্বাচনের আগে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করলেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই অডিও বার্তা নিয়ে যতটা না বিশ্লেষণ চলছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে শেখ হাসিনা এই প্রথমবারের কোনো অনুষ্ঠানে রেকর্ডেড হলেও বার্তা দিয়েছেন। এতদিন পর্যন্ত অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অডিও বার্তা দিতেন, কিন্তু বিদেশি অনেক সাংবাদিকদের সামনে শেখ হাসিনার এই বার্তা একেবারেই নতুন এবং এর মাধ্যমে আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি সক্রিয় রাজনীতি করার অনুমতি দিচ্ছে কিনা। 25শে জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করছে এর মাধ্যমে শেখ হাসিনা তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। বাংলাদেশ সরকার অভিযোগ, শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের ডাক এবং তার কর্মীদের হিংসায় প্ররোচনা দিয়েছেন। ভারতে বসে শেখ হাসিনার এই জাতীয় মন্তব্যে বাংলাদেশ সরকার বিস্মিত এবং বেদনাহত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। দর্শক, এর আগে বাংলাদেশ সরকার বেশ কয়েকবার শেখ হাসিনা যে তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন তার প্রতিবাদ জানিয়েছে। আবার ভারত বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে 2 দফা অনুরোধও জানিয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে বলেছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। বাংলাদেশ মনে করে এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, ভারতের রাজনীতিতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং শেখ হাসিনাকে প্রকাশ্যে তার বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী, যার মধ্যে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ নীতিমালা এবং বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সুস্পষ্ট অবমাননা। বাংলাদেশের আশঙ্কা, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থার পারস্পরিক উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পৃক্ততা, গঠন এবং লালন পালনের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে বিবৃতির শেষ অংশটি বেশ উল্লেখযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, ইতিহাসরা নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়া সরকার কেন মনে করছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? তার চেয়ে বড় কথা, যদি সহিংসতা হয়ও তাহলে সেটি তদন্তের আগে সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? 2024 সালের 5ই আগস্টের পর থানা, পুলিশ ও এসএসএফ এর লুট হওয়া অস্ত্রগুলো সরকার পুরোপুরি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। গত 21শে জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সেই সভায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট 3,619টি অস্ত্র লুট হয়েছিল। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 2,259টি উদ্ধার হয়েছে। তার মতে গত 17 মাসে সরকার লুট হওয়া অস্ত্রের মধ্যে 62 জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের ওপরে আক্রমণ ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সপ্তাহ দুয়েক বাকি। এই সময়ে ভারত সরকারের কোন রকম বাধা বা বিপত্তি ছাড়াই নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতারা ব্যাক টু ব্যাক দুটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে। তবে ভিন্ন সাইনবোর্ডে, আওয়ামী লীগের ব্যানারে নয়। এসব প্রসঙ্গ টেনে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের সরকার বারবার অনুরোধ করার পরও ভারত শেখ হাসিনাকে স্থানান্তর করেনি, যা বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। বরং ভারত তাকে তাদের ভূখণ্ডে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে, ভারতের রাজধানীতে বসে এরকম বিদ্বেষমূলক বক্তব্যের সুযোগ প্রদান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায়। বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা তথা প্রতিবেশী সুলভ আচরণ নয়। এর ফলে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করেছে যে কেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ শেষ যে বাক্যটিতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে সহিংসতা ঠেকাতে, সহিংসতা তো হচ্ছেই, চলছেই, হবে, ঠেকাতে যদি ব্যর্থ হয় সরকার, সেই দোষটাও আওয়ামী লীগের উপর দেওয়া হবে। কিছু হলে দোষের ক্ষেত্রে তো আওয়ামী লীগ আছেই। গত 1.5 বছর যাবৎ আমরা দেখছি, আজকেও নতুন নয়। এবং ভারতের প্রতি বিস্ময়, ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেখান থেকে কে কি বললো না, কে কি বললো না, তাতে তো ভারতের কিছু যায় আসে না। কারণ ভারতকে এই যাবৎ বারবার বাংলাদেশ সরকার বলেছে যে শেখ হাসিনা যেন এইভাবে বক্তব্য না দেয়। ইউনূস প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একবারই বৈঠকের সুযোগ পেয়েছিলেন। সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যে শেখ হাসিনাকে আপনারা থামান। শেখ হাসিনাকে থামাতে হবে কেন? শেখ হাসিনা তো খারাপ, পচা জিনিস, আপনাদের কাছে পচা জিনিস। তাহলে তাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন? কিন্তু বাস্তবতা কি আওয়ামী লীগের বেল নেই? শেখ হাসিনার এই কর্মকাণ্ডের কি কোনো বেল নেই? অবশ্যই আছে। যার কারণে সরকার আসলে দিবানিশি চিন্তায় চিন্তিত যে কখন আওয়ামী লীগ চলে আসে, কখন শেখ হাসিনা চলে আসে। কার্যকর হবে না। গণভোটে হাঁ জয় পেলে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদ 270 দিন বা 9 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে। না করলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনের বিল পাশ বলে গণ্য করা হবে। সরকার গণভোটের ব্যালটে যে 4টি বিষয় যুক্ত করেছে, তাতে ভোটারদের অনেকের পক্ষে বোঝা সম্ভব নয় আসলে গণভোট হাঁ দিলে কি কি পরিবর্তন পাবেন আর না দিলে কোন কোন পরিবর্তন আসবে না। ভাষা, জাতি ও মৌলিক সংস্কার প্রস্তাবে সংস্কার আনা হয়েছে। বাংলাদেশে বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই। তবে জুলাই সনদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। বাংলাদেশের নাগরিকরা এতদিন বাংলাদেশি জাতি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর পরিচয় হবে বাংলাদেশি। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে। প্রয়োজন নেই গণভোটেরও।
তবে জুলাই সনদে বলা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের নিম্নকক্ষে 2/3 এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। অন্যদিকে সংবিধানের প্রস্তাবনা 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে। বর্তমান সংবিধানের 7 ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল, জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বর্তমান সংবিধানের মূলনীতি। তবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদ যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সংবিধানে বর্তমানে 22টি মৌলিক অধিকার রয়েছে, তবে জুলাই সনদে যুক্ত করা হয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি। জুলাই সনদে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও বলা হয়েছে। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এর ফলে মৌলিক অধিকার স্থগিত হয়। সনদে নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে তাতে বলা হয়েছে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেই সভায় বিরোধী দলীয় নেতা, উপনেতা উপস্থিত থাকতে হবে। অন্যদিকে জরুরি অবস্থার সময় সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে। এই ভোট দিতে হয় প্রকাশ্যে। জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন বর্তমান সংবিধান অনুযায়ী। জুলাই সনদ বাস্তবায়নের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি। যদিও এই প্রস্তাবে ভিন্ন মত ছিল বিএনপির। রাষ্ট্রপতিকে অভিশংসন করতে 2/3 সংসদ সদস্যের ভোট প্রয়োজন হয় বিদ্যমান সংবিধানে। জুলাই সনদে সেখানে সংসদের উভয় কক্ষের বিষয়টি যুক্ত করা হয়েছে, অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ 2 কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। আগে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি। জুলাই সনদে বলা হয়েছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। 2008 সালে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে 4 বার শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ছিল না। তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। অন্যদিকে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারেন, তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত জানিয়েছিল বিএনপি সহ 5টি দল। সংসদ নির্বাচন ও সরকার ব্যবস্থা সম্পর্কেও এই জুলাই সনদে বলা হয়েছে। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান, উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই সনদে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে উচ্চ কক্ষের সদস্য সংখ্যা হবে 100 জন। এক্ষেত্রে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই উচ্চকক্ষে আসন বন্টন করা হবে বলেও জুলাই সনদে বলা হয়েছে। দেশের জাতীয় সংসদে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন রয়েছে 50টি। এটি বাড়ানোর কোনো কথা বলা নেই বিদ্যমান সংবিধানে। সেটি ক্রমান্বয়ে 100তে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে।
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকে নির্বাচিত হয়ে থাকেন। গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়। তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমতির প্রয়োজন হতো না। তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদন করতে হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও গণভোটে জুলাই সনদ পাশ হলে একক কর্তৃত্ব হারাবে ইসি। তখন ইসির সাথে বিশেষজ্ঞ কমিটিও এই দায়িত্ব পালন করবে। এর আগে নানা নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে। জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। জুলাই সনদে আইন ও বিচার ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনার কথা বলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের 95 অনুচ্ছেদ সংশোধন করা হবে। সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন। তবে জুলাই সনদের এই অংশে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে আপিল বিভাগ থেকে। আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকার নির্ধারণ করার কথা আছে বিদ্যমান সংবিধানে। তবে জুলাই সনদে বলা হয়েছে প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারণ করা হবে। আগে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকলেও জুলাই সনদে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া, প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা, নিম্ন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ন্যস্ত করার মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে জুলাই সনদে। এর আগে সংবিধানে থাকলেও কখনো ন্যায়পাল নিয়োগ হয়নি। জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত 7 সদস্যের কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ হবে। একইভাবে সাংবিধানিক অন্যান্য যে সমস্ত পদ আছে, যেমন সরকারি কর্ম কমিশন নিয়োগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ, বিরোধী দলের সমন্বয়ে আলাদা আলাদা কমিটির কথা বলা হয়েছে জুলাই সনদে। যদিও এগুলো নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে বিএনপি সহ 7টি দল। সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থা বিদ্যমান আইনে না থাকলেও জুলাই সনদে তা যুক্ত করা হয়েছে। আইন সংশোধনে মোট 37টি সংস্কার প্রস্তাবের কথা বলা হয়েছে। 47টি সাংবিধানিক সংস্কারের বাইরে আর যে 37টি সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে, সেগুলো সংশোধন করা যাবে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে। আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটিসমূহ ও সদস্যদের বিশেষ অধিকার, অধিকারের সীমা এবং দায় নির্ধারণের অঙ্গীকার থাকছে জুলাই সনদে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণে আইন প্রণয়ন, বিচারকদের জন্য অবশ্য পালনীয় আচরণ বিধি, সাবেক বিচারপতিদের জন্য অবশ্য পালনীয় আচরণ বিধি, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর, বিচারক ও সহায়ক কর্মচারীদের সম্পত্তির বিবরণ, আদালত ব্যবস্থাপনা সংস্কার ও ডিজিটালাইজ করা, আইনজীবীদের আচরণ বিধি সংক্রান্ত বিষয়ে রাখা হয়েছে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের জন্য। এছাড়া জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, প্রজাতন্ত্রের কর্মে জনবল নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন সাধারণ, সরকারি কর্ম কমিশন শিক্ষা এবং সরকারি কর্ম কমিশন স্বাস্থ্য গঠন করার কথা বলা হয়েছে জুলাই সনদে। অন্যদিকে ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে 2টি ভয় দেখানো হয়েছে,
কিন্তু প্রশ্ন হলো, একটি দেশের সার্বভৌমত্ব কি এতই সস্তা যে তেলের প্রতিশ্রুতি আর খেজুরের বস্তার বিনিময়ে বিকিয়ে দেওয়া যায়? আর যে সৌদি সরকার 5 বছর ধরে একই চাপ দিয়ে এসেছে হাসিনা সরকারকেও, হাসিনা সরকার যেটি কৌশলে এড়িয়ে গেছে, সেই দাবিতে মাত্র কয়েক মাসে আত্মসমর্পণ, কি বলবেন তাকে আপনি? ইউনূস তো সৌদি আরবে তার যাওয়ার কথা ছিল, মানে তার সফর বাতিল করেছিলেন, কারণ সৌদি সরকার তাকে গ্রহণ করবে না। সেই কারণেই কি সৌদি সরকারের এই চাপ তিনি মেনে নিলেন? সবচেয়ে ভয়াবহ এবং আত্মঘাতী যে সিদ্ধান্তটি এখন রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, তা হলো সৌদি আরবে অবস্থানরত 69,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান। তথাকথিত মানবিকতা এবং রেমিটেন্সের দোহাই দিয়ে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে তা কেবল একটি প্রশাসনিক ভুল নয়, বরং এটি বাংলাদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের উপর এক চূড়ান্ত আঘাত। আন্তর্জাতিক আইনের প্রাথমিক পাঠেই বলা আছে, অ্যাসাইলাম বা আশ্রয় হলো সাময়িক সুরক্ষা, আর সিটিজেনশিপ বা নাগরিকত্ব হলো স্থায়ী রাষ্ট্রীয় পরিচয়। 1951 সালের রিফিউজি কনভেনশন এবং 1967 সালের প্রোটোকল অনুযায়ী কোনো দেশ শরণার্থীদের আশ্রয় দিতে বাধ্য হতে পারে, কিন্তু তাদের নাগরিকত্ব দিতে বাধ্য নয়। অথচ বর্তমান সরকার, মানে অবৈধ সরকার, সেই মৌলিক পার্থক্যটি মুছে ফেলে রাষ্ট্রের আইনগত রক্ষা কবচ ভেঙে ফেলছে। এই পাসপোর্ট প্রদানের সিদ্ধান্তটি বাংলাদেশের জন্য একটি লিগ্যাল সুইসাইড বা আইনি আত্মহত্যা। আন্তর্জাতিক বিচারিক আদালতে বা আইসিজেতে বাংলাদেশ যখন গাম্বিয়ার সঙ্গে মিলে মিয়ানমারের বিরুদ্ধে লড়াই করছে এবং প্রমাণ করার চেষ্টা করছে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তখন ঢাকার পাসপোর্ট অফিস থেকে যদি হাজার হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়, তবে মিয়ানমার তো সেই পাসপোর্ট দেখিয়েই বিশ্ববাসীকে বলবে, দেখুন আমরা বলেছিলাম এরা বাঙালি, বাংলাদেশেই তো এদের পাসপোর্ট দিচ্ছে। এর মাধ্যমে মিয়ানমারের দীর্ঘদিনের দাবি রোহিঙ্গারা অবৈধ বাঙালি অভিবাসী, সেটিকেই বাংলাদেশ নিজের হাতে বৈধতা দিয়ে দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের অবস্থান কেবল দুর্বলই হবে না, বরং রোহিঙ্গা প্রত্যাবাসনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হবে। কারণ যাদের আপনি নিজের রাষ্ট্রের পাসপোর্ট দিচ্ছেন, তাদের আর কখনোই আপনি বিদেশি বলে ফেরত পাঠাতে পারবেন না। এটি একটি কূটনৈতিক বিপর্যয়, যার মাসুল প্রজন্ম থেকে প্রজন্মকে দিতে হবে। সৌদি আরবের চাপ এবং কিছু বিনিয়োগের মূলা ঝুলিয়ে এই সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে জ্বালানি খাত, মাতারবাড়ি বন্দর, খেজুরের কথা তো আগেই বললাম, রোজায় কিছু খেজুর উপহার পাঠিয়ে এই আত্মঘাতী চুক্তিতে সায় আদায় করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সাময়িক অর্থনৈতিক সুবিধার বিনিময়ে একটি জাতি কি তার সার্বভৌমত্ব বিক্রি করে দিতে পারে কিনা? পাসপোর্ট কোনো ট্রাভেল পাস নয়, এটি একটি আন্তর্জাতিক পরিচয় এবং নাগরিকত্বের চূড়ান্ত দলিল। নিরাপত্তা স্ক্রিনিং ছাড়া, বংশ পরিচয় যাচাই ছাড়া, অপরাধের রেকর্ড না ঘেটে হাজার হাজার মানুষকে এই দলিল তুলে দেওয়া মানে জাতীয় নিরাপত্তাকে উন্মুক্ত করে দেওয়া। আন্তর্জাতিক কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ICCPR এর 12 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রকে তার সীমান্ত এবং নাগরিকত্ব নিয়ন্ত্রণের যে ক্ষমতা দিয়েছে, বাংলাদেশ স্বেচ্ছায় সেই ক্ষমতা বিসর্জন দিচ্ছে। নিরাপত্তার প্রসঙ্গ যখন আসে, তখন পরিস্থিতির ভয়াবহতা আরো স্পষ্ট হয়। রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন আর কেবল আশ্রিতদের বাসস্থান নয়, এগুলো এক একটি মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আরসা, আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো সেখানে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছে। রাখাইন এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গহীন অরণ্যে চলছে তাদের সামরিক প্রশিক্ষণ, যার ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্য গণমাধ্যমে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়াতে তো আছেই। এমনকি ঢাকার অদূরে নারায়ণগঞ্জে আতাউল্লাহ আবু আম্মার জুনুনির মতো শীর্ষ জঙ্গি নেতার অবস্থান এবং গ্রেপ্তার প্রমাণ করে যে এই সংকট আর কক্সবাজারে সীমাবদ্ধ নেই, এটি এখন জাতীয় নিরাপত্তার হৃৎপিণ্ডে আঘাত এনেছে। অথচ সরকারের ভূমিকা এমন এখানে বেশ রহস্যজনক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যখন বাংলাদেশের সেনাবাহিনীকে সন্ত্রাস দমনে বাধা দেন এবং মানবাধিকারের দোহাই দিয়ে ক্যাম্প নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়ার পথ তৈরি করেন, বাংলাদেশকে দখল করার সুযোগ করে দেন, তখন বুঝতে বাকি থাকে না যে এখানে একটি বড় খেলা চলছে রোহিঙ্গাদেরকে নিয়ে। সরকার জেনেও চুপ করে আছে, অথবা পশ্চিমা প্রভুদের তুষ্ট রাখতে জেনে শুনে বিষ পান করছে। সরকারের একজন রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ বা প্রধান প্রতিনিধি আছেন, কিন্তু তার কর্মকাণ্ড পর্যালোচনা করলে মনে হয় তিনি বাংলাদেশের প্রতিনিধি নন, বরং আন্তর্জাতিক দাতা সংস্থা এবং এনজিও গুলোর স্বার্থ রক্ষাকারী একজন দালাল। বাংলাদেশের স্বার্থের পক্ষে এক চুল পরিমাণ সুবিধা আদায় করার কোনো নজির তার কাজে নেই। যতবার তিনি আমেরিকা যান, ততবার তিনি এক একটি করে বাংলাদেশের এক একটি অংশকে দিয়ে আসেন। করিডোর দেওয়ার কথা তিনিই বলেছিলেন,
তার মাথা থেকে এসেছিল। এখন তিনি ব্যস্ত আছেন কিভাবে রোহিঙ্গাদের ইন্টিগ্রেশন বা মূল স্রোতে মিশিয়ে নেওয়া যায় সেই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে। ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির খবর বেরিয়েছে, ভুয়া এনআইডি তৈরি হয়েছে এবং স্থানীয় রাজনীতিতে তাদের ব্যবহার করার যে নীল নকশা তৈরি হয়েছে তা আগামী দিনের বাংলাদেশের জন্য এক ভয়াবহ অবস্থা তৈরি করবে, কোনো সন্দেহ নেই। ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং বা জনসংখ্যার গঠন পরিবর্তনের মাধ্যমে ক্ষমতার সমীকরণ মেলানোর এই চেষ্টা অতীতেও অনেক রাষ্ট্রে গৃহযুদ্ধ ডেকে এনেছে। পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘ চায় রোহিঙ্গা সংকটটি জিয়ে থাকুক, কারণ এটি তাদের মিয়ানমার এবং চীনের উপর ভূরাজনৈতিক চাপ বজায় রাখার একটি হাতিয়ার। আর ডক্টর ইউনূস এবং তার এনজিও বান্ধব প্রশাসন সেই কৌশলেরই বাস্তবায়ন ঘটাচ্ছেন। তাদেরও টাকা আসছে, এমন নয়, মানে এইসব এনজিও গুলোই তো টাকা পাচ্ছে এবং সেখানে রোহিঙ্গাদের উপর খরচ করছে কতটুকু সে তো আপনারা জানেন। তথাকথিত হিউম্যানিটেরিয়ান করিডোর খোলার প্রস্তাবটি আপাত দৃষ্টিতে মানবিক মনে হলেও এটি মূলত সন্ত্রাসীদের নিরাপদ যাতায়াতের পথ তৈরির একটি কৌশল। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীগুলোর চলমান যোগাযোগের খবর এবং অস্ত্র চালানের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এগুলো একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য চট্টগ্রাম পার্বত্য চট্ট অঞ্চলকে অস্থিতিশীল করা। অথচ সরকার এই জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসে আগামী ঈদে দেশে ফেরত যাবে এরকম মিথ্যা আশাবাদের গল্প শুনিয়েছে আমাদের। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন সব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে যার এখতিয়ার তাদের নেই, তা তো অবৈধ। একটি অনির্বাচিত অবৈধ সরকার কিভাবে নাগরিকত্ব